আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। অনিরুদ্ধ সে মামার বাড়িতে থাকেন এবং সেইখান থেকেই চাকরি করেন। হঠাৎ একটা তার মামার বাড়ির থেকে চিঠি আসলো। চিঠিটা পাঠিয়েছেন তার বন্ধু প্রমোদ। প্রমোদ তাকে ছুটি কাটাবার জন্য দুমকাতে যাওয়ার আমন্ত্রণ জানালো। এরপর সে বেরিয়ে পড়লো দুমকার উদ্দেশ্যে। যাবার পরে রাস্তায় একবার টায়ার বাস্ট হয়ে গেল এবং সে টায়ার ঠিক করে বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে আবার সে যাওয়া শুরু করলো। যেতে যেতে কালবৈশাখী ঝড়ের মাঝে পড়ল। তারপর আরেকটা টায়ার বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার পরে সে এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজে না পেয়ে কী করবে সে কিছুই বুঝতে পারছিল না। তারপর মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ঘড়িতে 5:30। গত 20 মাইল স্পিড মিটারের কাঁটাকে 15 থেকে 25-এর মধ্যে রাখতে হয়েছে, না হলে এতক্ষণ ম্যাসাঞ্জোর ছাড়িয়ে যাবার কথা। কোথায় এসে পৌঁছালাম সামনের দিকে চেয়ে কিছুই বোঝার উপায় নেই। কাচের উপর জলপ্রপাত হওয়ারটাই সপাত সপাত শব্দ করে চলেছে, কিন্তু সেটাকে কাজে না বলে খেলা বলাই ভালো। নিয়ম মতো এপ্রিল মাসে এখনো সূর্যের আলো থাকার কথা, কিন্তু ভাব দেখে মনে হলো রাত হলো বলে। আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম। যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে ঘন বসতি না থাকলেও দু একটা পাকা বাড়ি যেন গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে যে একটু এদিক ওদিক ঘুরে দেখব তারও উপায় নেই। তবে সেটা না দেখেও যে জিনিসটা বলা যায় সেটা হলো এই যে মাইল খানেকের মধ্যে বাজার বা দোকান বলে কোনো পদার্থ নেই, আর আমার সঙ্গে বাড়তি টায়ারও আর নেই। মিনিট 15 গাড়িতে বসে থাকার পর একটা প্রশ্ন মনে জাগলো। এতখানি সময়ের মধ্যে একটি গাড়ি বা একটি মানুষও আমার গাড়ির পাশ দিয়ে গেল না? তবে কি ভুল পথে এসে পড়েছি? সঙ্গে রোড ম্যাপ আছে, সিউড়ি পর্যন্ত ঠিকই এসেছি জানি, কিন্তু তারপরে যদি কোনো ভুল রাস্তায় মোড় ঘুরে থাকি, এই চোখ ধাঁধানো বৃষ্টিতে সেটা খুব অস্বাভাবিক তো নয়। কিন্তু যদি ভুল হয়ে থাকে, এটা তো আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকার জঙ্গল নয় যে দিশেহারা হয়ে পড়ব। যেখানেই এসে থাকি না কেন, এটা বীরভূমের মধ্যে শান্তিনিকেতন থেকে মাইল 50-এর বেশি দূরে নয়। বৃষ্টি থামলেই সব মুশকিল আসান হয়ে যাবে। এমনকি হয়তো মাইল খানেকের মধ্যে একটা গাড়ি মেরামতের দোকানও পেয়ে যাব। পকেট থেকে হুইলসের প্যাকেট আর দেশলাই বার করে একটা সিগারেট ধরালাম। ভোলাবাবুর কথা মনে পড়ে গেল। ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভোগী, নইলে এমন খাঁটি উদ্দেশ্য দেন কি করে? ভবিষ্যতে একটা তন্দ্রার ভাব এসেছিল। হর্নের শব্দে সজাগ হয়ে উঠে বসলাম। বৃষ্টিটা একটু ধরেছে, তবে অন্ধকারের গাঢ়তর। পিছন ফিরে দেখি একটা লরি এসে দাঁড়িয়েছে। হর্ন দিচ্ছে কেন? আমি কি রাস্তার পুরোটা দখল করে আছি নাকি? দরজা খুলে নেমে দেখি লরির দোষ নেই। টায়ার ফাটার সময় গাড়িটা খানিকটা ঘুরে গিয়ে রাস্তার পুরোটা না হলেও প্রায় আধখানা আটকে রেখেছে। লরি যাবার জায়গা নেই। গাড়ি সাইডে কিজিয়ে, সাইড কিজিয়ে। আমার অসহায় ভাব দেখেই বোধ হয় পাঞ্জাবি ড্রাইভারটি নেমে এলেন। क्या हुआ? पंचर?
আমি ফরাসি কায়দায় কাঁধ দুটোকে একটু উঁচিয়ে আমার শোচনীয় অবস্থা বুঝিয়ে দিলাম। বললাম, আপনি যদি একটু হাত লাগাতেন তাহলে এটা একপাশে সরিয়ে আপনার যাওয়ার জায়গা করে দিতে পারি। এবার লরি থেকে পাঞ্জাবি সহকর্মী নেমে এলেন। তিনজনে ঠেলে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে একপাশে করে দিলেন। তারপর জিজ্ঞেস করে জানালেন যে এটা দুমকার রাস্তা নয়, আমি ভুল পথে এসে গেছেন। তবে সেটা মাইল তিনেকের বেশি নয়, কাছাকাছির মধ্যে সারানোর কোনো দোকান নেই। লরি চলে গেল। তারপর ঘর ঘর শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা বিশাল নৈশব্দের সৃষ্টি হলো। আর আমি বুঝলাম যে আমি অকুল পাথরে পড়েছি। আজ রাতের মধ্যে দুমকা পৌঁছানোর বিন্দু মাত্র সম্ভাবনা নেই, এবং রাতটা কিভাবে কাটবে তার কোনো ইঙ্গিত নেই। আশেপাশের ডোবা থেকে ব্যাঙের অনেক আওয়াজ আরম্ভ হয়েছে। বৃষ্টিটা কমর দিকে অন্য সময় হলে মাটির সোদা গন্ধে মনটা মেতে উঠত, কিন্তু এ অবস্থায় নয়। আমার গাড়িতে উঠলাম, কিন্তু তাতেই কি লাভ? কি হাত পা ছড়িয়ে আরাম করার পক্ষে অ্যাম্বাসেডর গাড়ির মতো উপযুক্ত আর কিছু আছে কি? বোধ হয় না। আরেকটা সিগারেট ধরাতে যাব এমন সময় হঠাৎ পাশের জানলা দিয়ে একটা ক্ষীণ আলো এসে স্টিয়ারিং হুইলটার উপর পড়ল। আবার দরজা খুলে গলা বাড়িয়ে দেখি গাছের ফাঁক দিয়ে একটা আলোর চতুষ্কোণ দেখা যাচ্ছে। বোধহয় জানলা ধোয়ার কারণে আগুন। কেরোসিনের আলোর কারণ কি? মানুষ। কাছাকাছি বাড়ি আছে কি? তাতে মানুষ আছে। টর্চটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। আলোর দূরত্ব বেশি নয়, আমার উচিত এগিয়ে গিয়ে অনুসন্ধান করা। একটা রাস্তা হয়েছে, অপরিস পথ, সেটা বোধ হয় আলোরই দিক থেকে আমি যে রাস্তায় আছি সেটা এসে পড়েছে। পথের দুপাশে গাছপালার বন, তলার দিকে আগাছার জঙ্গল। কুছ পরোয়া নেই। গাড়ির দরজা নক করে রওনা দিলাম। যতদূর সম্ভব খানাখন্দ বাঁচিয়ে জল কাদার মধ্যে দিয়ে খানিক দূর হেঁটে একটা তেঁতুল গাছ পেরোতেই বাড়িতে চোখে পড়ল। বাড়ি বলা ভুল হবে, একখানা কি দেওখানা ইটের ঘরের ওপর একটা টিনের চাল, ফাঁক করা দরজা দিয়ে ঘরের ভিতরে একটা জ্বালানো লণ্ঠন, একটা ধোঁয়াটে ভাব, আর একটা খাটিয়া কোণ লক্ষ্য করে করলাম। ক্যা হুয়া? একটা মাঝবয়সী বেটে গোঁফওয়ালা লোক বেরিয়ে এসে আমার টর্চের আলোর দিকে ভুরু কুঁচকে চাইলেন। আমি আলোটা নামিয়ে নিলাম। কাহা সে আয়া বাবু? আমার দুর্ঘটনার সম্পর্কে সব বর্ণনা করলাম। এই এখানে কাছাকাছির মধ্যে রাত কাটানোর কোনো বন্দোবস্ত হতে পারে? যা পয়সা লাগে আমি দিয়ে দেবো। ট্যাগ বাংলো। ডাক বাংলো? সে কোথায়? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই আমার বোকামোটা বুঝতে পারলাম। এতক্ষণে কেবল লণ্ঠন আর টর্চের আলোর দিকে দৃষ্টি থাকার ফলে আশেপাশে কি আছে দেখিনি। এইবার টর্চটাকে ঘুরিয়ে আমার বাঁ দিকে ফেলতেই একটা বেশ বড় একতলা পুরনো বাড়ি চোখে পড়ল। সেটা দেখিয়ে বললাম, ওটাই কি ডাক বাংলো? हाँ बाबू, लेकिन बिस्तरा उस्तरा कुछ नहीं मिलेगा।
खाना भी नहीं मिलेगा। বিছানা আমার সঙ্গে আছে, খাট হবে তো? खटिया होगा। আর তোমার ঘরে তো উনুন ধরিয়েছি দেখছি, তুমি নিজে খাবে নিশ্চয়ই। লোকটা হেসে ফেলল। ता मेरा बीबी का हाथ का मोटा सा रोटी और उड़द का दाल आपको चलेगा? বললাম, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই চলবে। সব রকম রুটি আমার চলে, আর উড়দ কা ডাল তো আমার প্রিয় খাদ্য। এককালে কি ছিল জানি না, এখন নামেই ডাক বাংলো, তবে পুরনো সাহেব আমলে বাড়ি, তাই ঘরের সাইজ বড় আর সিলিংটা পেল্লায় উঁচু। আসবার বলতে একটা পুরনো নেওয়ালের খাট, এক পাশে একটা টেবিল, আর তার সামনে হাতল ভাঙা একটা চেয়ার। চৌকিদার আমার জন্য একটা লণ্ঠন জ্বালিয়ে এনে উপর রাখলো। তখন আমি বললাম, তোমার নাম কি হে? सुखराम बाबूजी। এ বাংলোয় লোকজন কোনো কালে এসেছে, না আমিই প্রথম? বললাম, ভূত টুত নেই তো? আরে রাম রাম বাবুজি, কত লোকেই তো এসে গেছে, কই এমন অপবাদ তো কেউ দেয়নি। এ কথা একটু আশ্বস্ত হইনি তা বলতে পারি। ভূতে বিশ্বাস করি বা না করি, একটু অন্তত জানি যে যদি ভূত থাকেই এ বাংলোতে, তাহলে যে সব সময় থাকবে, আর যদি না থাকে কোনো সময় থাকবে না। বললাম, এটা কতদিনের পুরনো বাড়ি? पहले ये नीलकोठी था, एक नील का फैक्ट्री भी था नजदीका में, उसका एक चिमनी अभी तक खड़ा है और सब टूट गया है। এই অঞ্চলে যে এককালে নীলের চাষ হতো সেটা জানতাম। মুঙ্গেরের আশেপাশেও ছেলেবেলার পুরনো ভাঙা নীলকুঠি দেখেছি। উখনের তৈরি রুটি আর কলাইয়ের ডাল খেয়ে নেওয়ারে খাটে বিছানা পেতে যখন শুলাম, তখন রাত 10:30। প্রমোদকে আজ বিকেলে পৌঁছাবো বলে টেলিগ্রাম করেছিলাম। একটু চিন্তিত হবে অবশ্যই, কিন্তু সে নিয়ে আর ভেবে লাভ নেই। একটা আস্তানা যে পেয়েছি, এবং বেশ সহজেই পেয়েছি, সেটা কম ভাগ্যের কথা নয়। ভবিষ্যতে ভোলাবাবুর উপদেশ মেনে চলব, উচিত শিক্ষা হয়েছে আজ আমার। তবে এটাও ঠিক যে এমনি শেখার চেয়ে ঠেকে শেখার দাম অনেক বেশি। লণ্ঠনটা পাশের বাথরুমে রেখে এসেছি, দরজার ফাঁক দিয়ে যেটুকু আলো এসেছে তাই যথেষ্ট। ঘরে বেশ আলো থাকলে আমার আবার ঘুম আসে না, অথচ এখন যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো ঘুম। বাড়ি থেকে জিনিসপত্র সব বার করে নিয়ে সেটা লক করে দিয়ে এসেছি। বলাই বাহুল্য, একটু জোর গলায় বলতে পারি যে আজকালের দিন কলকাতার রাস্তায় গাড়ি ফেলে রাখলে যতটা বিপজ্জনক, গ্রামের রাস্তায় তার চেয়ে হয়তো কিছুটা কম। বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে। ব্যাঙ আর ঝিঝি পোকার কণ্ঠস্বরে রাত মুখর হয়ে উঠেছে। শরীরের জীবনটা এত দ্রুত আর এত পিছনে সরে গেছে যে সেটাকে একটা গ্রাহ্য ঐতিহাসিক পর্ব বলে মনে হচ্ছে। নীলকুঠি। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের কথা মনে পড়ল। কলেজে থাকতে অভিনয় দেখেছিলাম কর্নওয়ালির স্ট্রিটের কোনো এক পেশাদারি থিয়েটারে। ঘুমটা হঠাৎ ভেঙে গেল কতক্ষণ পরে তা জানি না। দরজায় একটা খচমচ শব্দ হচ্ছে।
ভেতরে হুড়কো দেওয়া। বুঝলাম বাইরে থেকে কুকুর বা শেয়াল জাতীয় একটা কিছু নখ দিতে সেটার আঁচড়াচ্ছে। মিনিট খানেক পরে আওয়াজটা থেমে গেল, আবার সব চুপচাপ। চোখ বুঝলাম, কিন্তু অল্পক্ষণের জন্য একটা কুকুর ডাকে ঘুমটা আবার ভেঙে গেল। গ্রাম বাংলা গ্রামের নেউরি কুত্তার ডাক এটা নয়, এ হলো বিলিতি হাউন্ডের হুঙ্কার। এ ডাক আমার অচেনা নয়। মৃঙ্গের আমাদের বাড়ি দুটো বাড়ি পরেই মার্কিন সাহেবের বাড়ি থেকে রাতে এ ডাক শুনতে পেতাম। এ তল্লাটে এমন কুকুর কে পুষবে? একবার মনে হলো উঠে গিয়ে দরজা খুলে দেখি, কারণ কুকুরটা ডাক বাংলোর খুব কাছেই রয়েছে বলে মনে হচ্ছে। তারপর মনে হলো সামান্য একটা কুকুরের ডাকে নিয়ে এতটা মাথা ঘামানোর কোনো মানেই হয় না। তার চেয়ে আবার ঘুমানোর চেষ্টা করে দেখি, দেখা যাক রাত কটা হলো। জানলা দিয়ে অল্প চাঁদের আলো এসেছে। শোয়া অবস্থাতেই বা হাতটা তুলে মুখের সামনে আনতেই বুকটা ধড়াস করে উঠল। হাতে ঘড়ি নেই, অথচ অটোমেটিক ঘড়ি। যত পড়ে থাকা যায় ততই বলে ওটা শোয়ার সময় কখনো খুলে শুই না। ঘড়ি কোথায়? শেষটায় কি ডাকাতের আস্তানায় এসে পড়লাম নাকি? তাহলে আমার গাড়ির কি হবে? বালিশের পাশে হাত ঘড়ি টসটা খুঁজতে গিয়ে দেখি সেটাও নেই। এক লাফে বিছানা থেকে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে খাটের নিচে তাকিয়ে দেখি সুটকেসটাও উধাও। মাথা গরম হয়ে এলো। এর একটা বিহিত করতেই হবে। হাঁক দিলাম, চৌকিদার, চৌকিদার! কোথাও কোনো উত্তর নেই। বারান্দায় যাব বলে দরজার দিকে এগিয়ে খেয়াল হলো হুড়কোটাকে যেভাবে লাগিয়ে শুয়েছিলাম ঠিক তেমনি আছে। জানলাতেও গড়, তবে চোর এলো কোথা দিয়ে? দরজা হুড়কোটা খুলতে আমার নিজের হাতের ওপর চোখ পড়ে কেমন জানি খাটকা লাগলো। হাতে কি দেয়াল থেকে চুল লেগেছে না পাউডার জাতীয় কিছু? এমন ফ্যাকাশে লাগছে কেন? আর আমি তো গেঞ্জি পরে শুয়েছিলাম, তাহলে আমার গায়ে লম্বা হাতা সিল্কের শার্ট কেন? মাথা ঝিমঝিম করতে লাগলো। দরজা খুলে বাইরে এলাম। হাউকিরা নিজের গলার স্বর চিনতে পারলাম না। উচ্চারণ না যতই মিশনারি স্কুলে পড়ি না কেন, বাংলা উচ্চারণে উগ্র সাহেবিয়ান আমার কোনোদিনও ছিল না। আর চৌকিদারি বা কোথায়? আর কোথায় বা তার ঘর? বাংলোর সামনে দু ধরনের মাঠ। দূরে অবস্থা একটা বাড়ি দেখা যাচ্ছে, তার পাশে একটা চিমনির মতন স্তম্ভ। চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা। আর আমার পরিবেশ বদলে গেছে, আমি নিজেও বদলে গেছি। ঘুমাক্ত অবস্থায় ঘরে ফিরে এলাম। চোখটা অন্ধকারে অভ্যস্ত হয়ে গেল। ঘরের সব কিছুই এখন দেখতে পাচ্ছি। খাট আছে, তাতে মশারি নেই, অথচ আমি মশারি টাঙিয়ে শুয়েছিলাম। বালিশ সেটাও রয়েছে, সেটাও আমার নয়, আমারটা ছিল সাধারণ। এটার পাশে পাহাড়ের কুচি দেওয়া বর্ডার। খাটের ডান দিকের দেওয়ালে সামনে সেই টেবিল, সেই চেয়ার, কিন্তু তাতে প্রাচীনত্বের কোনো চিহ্ন নেই। আবছা আলোতেও তার বার্নিশ করা কাঠটাও চকচকে করছে। টেবিলের ওপর রাখা রয়েছে লণ্ঠন, পাহাড়ের শেড ওয়াল, কাজ করা কেরোসিন ল্যাম্প। আরও জিনিসপত্র রয়েছে ঘরে, সেগুলো ক্রমে দৃষ্টিগোচর হলো। কোথায় দুটো ট্রাঙ্ক,
দেওয়ালে একটা আয়না, তা থেকে ঝুলছে একটা কোট, একটা অদ্ভুত অচেনা ধরনের টুপি আর একটা হান্টার চাবুক। আনলার নিচে একজোড়া হাঁটু অবধি উঁচু জুতো, যাকে বলে গলস্ট্রেট। জিনিসপত্র ছেড়ে আর একবার আমার নিজের দিকে দৃষ্টি দিলাম। এর আগে শুধু সিঙ্গেল শার্টটা লক্ষ্য করেছিলাম, এখন দেখলাম তার নিচে রয়েছে সরু চাপা প্যান্ট আর নিচে মোজা। পায়ে জুতো নেই, তবে খাটের পাশেই দেখলাম একজোড়া কালো চামড়ার বুট রাখা রয়েছে। আমার ডান হাতটা একবার আমার মুখের ওপর বুলিয়ে বুঝতে পারলাম শুধু গায়ের রং ছাড়াও আমার চেহারারও পরিবর্তন হয়েছে। এত চোখা নাক, এত পাতলা ঠোঁট আর সরু চোয়াল আমার নয়। মাথায় হাত দিয়ে দেখি ঢেউল ফেলানো চুল পিছনে কাঁধ অবধি নেমে এসেছে, কানের পাশে ঝুলটি নেমে এসেছে প্রায় চোয়াল পর্যন্ত। বিস্ময় ও আতঙ্কের সঙ্গে সঙ্গে একটা উগ্র কৌতূহল হলো আমার নিজের চেহারায় দেখার জন্য। কিন্তু আয়না কোথায়, আয়না কোথায়? রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে এক ধাক্কার বাথরুমের দরজা খুলে ভিতরে ঢুকলাম। আগে দেখেছিলাম একটি মাত্র বালতি ছাড়া এখানে আর কিছুই নেই। এখন দেখছি মেঝের এক কোণে একটা টিনের ব্যাথটব আর পাশে চৌকি আর এনামেলের মগ। যে জিনিসটা খুঁজছিলেন সেটা রয়েছে আমার ঠিক সামনে, একটা কাঠের ড্রেসিং টেবিলের ওপর লাগানো একটা ওভাল শেপের আয়না। আমি জানি আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু যে চেহারাটা তাতে প্রতিফলিত হয়েছে সেটা আমার নয়। কোনো এক বীভৎস ভৌতিক হেলকির ফলে আমি হয়ে গেছি ঊনবিংশ শতাব্দীর একজন সাহেব। তার গায়ের রং ফ্যাকাশে ফর্সা, চুল সোনালি, চোখ কটা এবং সে চোখের চাহনিতে ক্রোশের সঙ্গে কাঠিন্যের ভাবনা অদ্ভুতভাবে মিশেছে। কত বয়স এ সাহেবের? 30-এর বেশি নয়, তবে দেখে মনে হয় অসুস্থতা কিংবা অতিরিক্ত পরিশ্রমের জন্যে অকালেই বার্ধক্যের ছাপ রয়ে পড়েছে। কাজে গিয়ে আরো ভালো করে আমার মুখটা দেখলাম। চেয়ে থাকতে থাকতে একটা গভীর দীর্ঘশ্বাস বুকের ভিতর থেকে উঠে এলো। ও, এ কণ্ঠস্বর আমার নয়, এ দীর্ঘশ্বাস সাহেবেরই মনের ভাব ব্যক্ত হয়েছে, আমার নয়। এরপরে যা ঘটলো তাতে বুঝলাম যে শুধু গলার স্বর নয়, আমার হাত পা সবই অন্য কারুর অধীনে কাজ করছে। কিন্তু আশ্চর্য এই যে আমি অনিরুদ্ধ বোস, যে বদলে গেছি সে জ্ঞানটা আমার আছে, অথচ এই পরিবর্তনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী। এর থেকে নিজের অবস্থা ফিরে আসার কোনো উপায় আছে কিনা তা আমার জানা নেই। বাথরুম থেকে শোয়ার ঘরে ফিরে এলাম। আবার রাইটিং টেবিলের দিকে চোখ পড়ল। ল্যাম্পটা এখনো জ্বলছে। ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া দিয়ে বাঁধানো খাতা, তার পাশে একটা দোয়াতে ডোবানো রয়েছে একটা খড়গের কলম। টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাতার খোলা পাতার কিছু লেখা হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেয়ারে বসিয়ে দোয়াত থেকে কলমটা আমার ডান হাতে তুলে দিল। সে হাত এবার বাঁ দিকে সাদা পাতার দিকে অগ্রসর হলো। ঘরের নিত্য স্থানে ভেদ করে খসখস করে শব্দ করে খাগের কলম লিখে চলেছে 27শে এপ্রিল 1868। কানের কাছে আমার সেই রাক্ষুসে মসুরার দিন আরম্ভ হয়েছে। শেষটায় এই সামান্য একটা পোকার হাতে আমার মতো একটা
জাদরেল ব্রিটিশকে পরাহত হতে হলো। ভগবানের এ কি কেমন বিধি! এরিক পালিয়েছে, পার্সি আর টোনিও আগেই ভেগেছে। আমার বোধহয় এদের চেয়েও বেশি টাকার লোভ, তাই বারবার ম্যানোলিয়ার আক্রমণ সত্ত্বেও নীলের মোহ কাটতে পারি না। না শুধু তাই নয়, ডায়েরিতে মিথ্যে কথা বলা পাপ। আরেকটা কারণ আছে, আমার দেশের লোক আমাকে হাড়ে হাড়ে চেনে। সেখানেও থাকতেও তো কম কুকীর্তি করিনি, আর তারা সে কথা বলেও নি। তাই ইংল্যান্ডে ফিরে যাবার সময় নেই। বুঝতে পারছি সেখানেই থাকতে হবে আর এইখানেই মরতে হবে। মেরি আর আমার 3 বছরের শিশু সন্তান টেবিল কবরের পাশেই আমার স্থান হবে। এত অত্যাচার করেছি এখানকার স্থানীয় নেটিভদের ওপর যে আমার মৃত্যুতে চোখের জল ফেলার মতন একটি লোকও নেই এখানে। এক যদি মির্জাদ কাঁদে, আমার বিশ্বস্ত অনুগত বেয়ারা মির্জান। আর রেক্স, আসল ভাবনা তো রেক্সকে নিয়েই। তার প্রভুভক্ত কুকুর, আমি মরে গেলে তোকে এরা আস্ত রাখবে না রে। হয় ঢিল মেরে, না হয় লাঠির বাড়ি মেরে তোর প্রাণ শেষ করবে এরা। তোর যদি একটা অবস্থা করে যেতে পারতাম। আর লিখতে পারলাম না, হাত কাঁপছে। আমার হাত নয়, ডায়েরি লেখকের কলম রেখে দিলাম। এবার আমার ডান হাতটা টেবিলের ওপর থেকে নেমে কোলের কাছে এসে ডান দিকে গেল। একটা দেয়াজের হাতল, হাতের টানে দেয়াজ খুলে গেল। ভিতরে একটা পিনকুসুন, একটা পিতলের পেপার ওয়েট, একটা পাইপ, কিন্তু কাগজপত্র। আর খানিকটা খুলে গেল দেয়াজ। একটা লোহার জিনিস চকচক করে উঠল, পিস্তল। আর হাতলে হাতির দাঁতের কাজ। আমার হাত পিস্তলটা বার করে নিল। হাতের কাঁপুনি থেমে গেল। বাইরে শেয়াল ডাকছে। সেই শেয়ালের ডাকেই প্রত্যন্তরে সে যেন গর্জিয়ে উঠল হাউন্ডের কণ্ঠস্বর। চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে গেলাম। দরজা খুলে বাইরের সামনে মাঠে চাঁদের আলো। বাংলোর বারান্দা থেকে হাত 20 দূরে ছাই রঙের একটা প্রকাণ্ড গ্রে হাউন্ড ঘাসের ওপর দাঁড়িয়ে আছে। আমি বাইরে আসা মাত্রই আমার দিকে ফিরে লেজ নাড়াতে লাগলো রেক্স। সেই গম্ভীর ইংরেজ কণ্ঠস্বর দূরে বাঁশবন ও নীলের ফ্যাক্টরির দিক থেকে একটা ডাকটা প্রতিধ্বনিত হয়ে এলো। রেক্সে, রেক্সে! রেক্সে এগিয়ে এলো, তার লেজ নাড়ছে। ঘাস থেকে বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গেই আমার ডান হাত কোমরের কাছে উঠে এলো, পিস্তলের মুখ কুকুরের দিকে। রেক্স যেন থমকে গেল, তার জ্বলন্ত চোখে একটা অবাক ভাব। আমার ডান তর্জনী পিস্তলের ঘোড়া টিপে দিল। বিস্ফোরণের সঙ্গে একটা চোখ ঝলসানো আলো, একটা ধোঁয়া, আর চিরদিনের ছড়িয়ে পড়া বারুদের গন্ধ। রেক্সের দেহের সামনের অংশ বারান্দার ওপর ও পিস্তলটা ঘাসের ওপর এলিয়ে পড়েছে। পিস্তলের শব্দ শুনে কাক ডেকে উঠেছে। দূরের গাছপাতা থেকে ফ্যাক্টরির দিক থেকে কিছু লোক যেন ছুটে আসছে বাংলোর দিকে। ঘরে ফিরে এসে দরজায় হুড়কো লাগিয়ে খাটের উপর এসে বসলাম। বাইরে লোকের গোলমাল এগিয়ে এসছে। পিস্তলের নলটা আমার কানের পাশে ঠেকাতে বুঝলাম সেটা বেশ গরম। তারপর আর কিছু জানি না। দরজা ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে গেল। চায় লে আয়া বাবুজি। ঘরে দিনের আলো। চিরকালের
নিঃশ্বাস মতো বৃষ্টি আপনা থেকেই বা হাতের কবজির দিকে চলে গেল। 6:13। ঘড়ি চোখের আর কাছে আনলাম, কারণ ঘড়িটাও দেখা যায় এসে। 28 এপ্রিল। বাইরে থেকে সুখন রাম বলছে, আপকা গাড়ি ঠিক হো গিয়া বাবুজি। বীরভূমের নীলকরের সাহেবের মৃত্যু শতবার্ষিকীতে আমার অভিজ্ঞতার কথা কি কেউ বিশ্বাস করবে? কেউ করবে না। গল্পটি আজকের জন্য এই পর্যন্তই। এতক্ষণ আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের নীল আতঙ্ক এবং গল্প পাঠে আমি গোপীনাথ। গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেকশান গুগল আধারিত। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার গল্পের নোটিফিকেশানগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। আমার এই চ্যানেলটিতে প্রতি স্যাটারডেতে গল্প আপলোড করা হয়, তাই আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই গল্পটি শুনবার জন্য। তো আজকের জন্য এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ আপনাদের পুরো গল্পটি শোনার জন্য।